কলমাকান্দা বাংলাদেশের এক টুকরো মেঘালয়। এটি ভারতের মেঘালয় পাহাড়ের কুল ঘেঁষে প্রাকৃতিক রূপের রহস্যে ঘেরা নেত্রকোনা জেলার একটি উপজেলা। ঝর্ণা, পাহাড় আর মেঘালয়ের কুল ঘেঁষা ছবির মতো গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। আজকের ভ্রমণ গল্পে আমি তুলে ধরেছি কলমাকান্দার সৌন্দর্য, কিভাবে কলমাকান্দায় যেতে হবে, এতে কত খরচ হবে, কোথায় থাকবেন, কি কি পর্যটন স্পট ঘুরে দেখবেন, এর বিস্তারিত বর্ণনা। আজকে আমরা যাচ্ছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বেশ কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখতে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঁচগাঁও, আরো লিঙ্গরের সহ বেশ কিছু স্পট আছে, এগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো। নেত্রকোনা থেকে বাইকে আমি এবং আমার ছোট ভাই সাতকে নিয়ে আমরা আমাদের আজকের ভ্রমণ শুরু করবো। বাই 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 বাই। আমরা নেত্রকোনা থেকে সকাল 8টায় কলমাকান্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। নেত্রকোনা সদর থেকে কলমাকান্দার দূরত্ব 33 কিলোমিটার। আমাদের ওখানে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। ঢাকা থেকে কলমাকান্দা আসতে চাইলে প্রথমেই চলে আসতে হবে নেত্রকোনায়। নেত্রকোনা পর্যন্ত বাস ভাড়া পড়বে 350 টাকা। নেত্রকোনা থেকে কলমাকান্দায় যেতে হলে বাস অথবা সিএনজিতে যাওয়া যাবে। সিএনজি ভাড়া পড়বে 150 টাকা। কলমাকান্দার উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলো দেখতে চাইলে কলমাকান্দায় এসে আপনাকে অবশ্যই মোটর বাইক ভাড়া নিতে হবে। সারাদিনের জন্য ভাড়া নিবে 1200 থেকে 1500 টাকার মতো। যাতায়াতের দুরবস্থার কারণে সবুজ পাহাড় ও সমতলে ঘেরা বাংলাদেশের মেঘালয় খ্যাত এই টুরিস্ট অঞ্চলটির সৌন্দর্য এখনো সকলের কাছে পৌঁছায়নি। একদিনের টোরে গেলে পাহাড়, ঝর্ণা আর মেঘালয়ের কুল ঘেঁষা ছবির মতো সুন্দর এই পাঁচগাঁও গ্রামটি আপনাদেরকে অবশ্যই নিরাশ করবে না। কলমাকান্দা থেকে আমরা যাত্রা শুরু করলাম পাঁচগাঁও গ্রামের উদ্দেশ্যে। কলমাকান্দা থেকে পাঁচগাঁওয়ের দূরত্ব 11 কিলোমিটার। আমাদের সময় লাগবে 40 মিনিটের মতো। পাঁচগাঁও গ্রাম দেখার পাশাপাশি আমরা ওখানে দেখব অনেকগুলো ছোট ছোট ঝর্ণা, ঝিরিপথ, চন্দ্রডিঙ্গা পাহাড় ও ঐতিহাসিক বটগাছ। এই স্পটগুলো দেখার পাশাপাশি আজকে আমরা আরও দেখব লেঙ্গুরা ইউনিয়নে অবস্থিত কিছু টিলা, রাবার ড্যাম, পাতলা বন ও ঐতিহাসিক 7 শহীদের মাজার। যাওয়ার পথে আমরা ছোট একটা বাজারে নেমেছি। বাজারের নাম ছিল ভাঙতি বাজার। চাকমা, হাজং এবং বাঙালিরা মিলে এই বাজারটা পরিচালনা করে। এই বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ফল ও সবজি আমরা দেখতে পেয়েছি। পাহাড়ি অঞ্চলে দোকানপাট কম থাকায় আপনারা শহর থেকেই শুকনো খাবার সাথে করে নিয়ে যাবেন। কাকা, পাতলা বনের রোডটা কি এই নদীর এই পারে? উত্তর বাজার রোড দেখা। রাস্তাঘাটের অবস্থা বেশ বাজে। কিছু ব্রিজ যদি এখানে তৈরি করা যেত এবং রাস্তার যদি উন্নয়ন হতো তাহলে টুরিস্টরা খুব সহজেই এই অপরূপ সুন্দর মেঘালয়ের কুল ঘেঁষা টুরিস্ট স্পটগুলো দেখতে যেতে পারত। আমাদের সামনেই মহাদেওয়া নদী। বর্ষাকালে মহাদেওয়া নদী পার হতে গেলে ফেরি দিয়ে পার হতে হয়। এখন ছোট একটা কাঠের পুলের মতো তৈরি করা রাখা হয়েছে। এটি একটি পাহাড়ি নদী। পাহাড়ি নদীর রূপ বৈচিত্র্য অন্য নদী থেকে একেবারেই আলাদা। এখন নদীটি হেঁটে হেঁটেই পার হওয়া যাবে, মাঝখানে হাঁটু সমান পানি। পাহাড়ি নেমে আসা ঢলে দুই কুল প্লাবিত হতেও বেশি একটা সময় নেয় না। পরিষ্কার স্বচ্ছ পানিতে নদীর তলদেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। এই পাহাড়ি নদীগুলো সাধারণত প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকে। পাহাড়ি ঢলের সাথে নেমে আসে নুড়ি পাথর, বালি ও কয়লা। স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়নে এগুলো বেশ বড় রকম ভূমিকা পালন করে।
অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ি সৌন্দর্যে ভরপুর পাঁচগাঁও গ্রামে। এখানে রয়েছে আদিবাসী, গারো এবং হাজং সম্প্রদায়ের বসবাস। গ্রামের আগে রয়েছে ছোট্ট একটি বাজার, এখান থেকে হালকা পাতলা নাস্তাও করে নেওয়া যায়। মেঘালয়ের গারো পাহাড়গুলোর শুরু এখান থেকে। পাহাড়ি এই পাঁচগাঁও গ্রামটি কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে অবস্থিত। এ গ্রামেই রয়েছে দর্শনীয় চন্দ্রডিঙ্গা পাহাড়। জনশ্রুতি আছে শত শত বছর আগে চাঁদ সওদাগরের নৌকা এখানে ডুবে গিয়েছিল। পাহাড়টির আকৃতি নৌকার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা পাহাড়। আমরা ঘুরতে ঘুরতে ইন্ডিয়ার সীমানায় পৌঁছে গিয়েছিলাম, এটা একেবারেই উচিত নয়। সীমান্তবর্তী গ্রাম হওয়ায় পর্যটকদের খুব সাবধানে এখানে ভ্রমণ করতে হবে। চন্দ্রডিঙ্গা পাহাড়ের মুগ্ধতা শেষ হতে না হতেই আপনাকে অবাক করবে ঐতিহাসিক বিশাল এক বটগাছ। আপনি যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত, তখন এই বিশাল বটগাছের ছায়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে পারেন। এখানের ছোট ও মাঝারি আকারের ঝর্ণাগুলো আপনার বেশ ভালো লাগবে। ঝর্ণার জল ও চারপাশের সবুজের সমাহার প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করবে। ঝর্ণার সৌন্দর্যের পাশাপাশি আমাদেরকে মুগ্ধ করেছিল এখানকার ঝিরিপথ। ঝিরিপথের শীতল পানি আপনার শরীর ও মনকে করবে সিক্ত। আমরা ঝিরিপথ ধরে হাঁটতে হাঁটতে পাহাড়ের বেশ ভিতরে চলে গিয়েছিলাম। ঝিরিপথের রাস্তায় হাঁটা বেশ কঠিন। এই পথে আছে ছোট বড় অনেক পাথর এবং গুল্ম কাটা জাতীয় গাছ। ঝিরিপথ ধরে কেউ হেঁটে যেতে চাইলে সাবধানে হাঁটতে হবে। এই ঝিরিপথ ধরে হাঁটলে আপনার ভ্রমণ ক্লান্তি একদমই চলে যাবে। এই ঝিরিপথের আশপাশেই একসময় দেখা যেত বন্য হাতি, এখন আর দেখা যায় না। ঝর্ণার পানিতে আমরা এখন বেশ চাঙ্গা। আমরা এখন যাত্রা শুরু করব আমাদের পরবর্তী গন্তব্য পাতলাবনে। পাতলাবনের দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার। আমাদের লাগবে প্রায় 20 মিনিটের মতো। পাতলাবন দেখে আমাদেরকে যেতে হবে লেঙ্গুড়ায়, আরও কয়েকটি স্পট ঘুরে দেখার জন্যে। দুপুর গড়িয়ে তখন বিকেল, আমাদের হাতেও তখন সময় খুব কম ছিল, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। সবুজ পাহাড় আর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাতলাবনে। ছোট ছোট টিলা, সবুজ গাছপালা আর পানি দ্বারা বেষ্টিত এই পাতলাবন। বর্ষাকালে পাতলাবনের প্রকৃতি দেখাবে আরো বেশি সবুজ, আরো বেশি প্রাণবন্ত। পাতলাবন থেকে আমাদের পরবর্তী গন্তব্য লেঙ্গুড়া। দূরত্ব 11 কিলোমিটার, আমাদের যেতে সময় লাগবে 25 মিনিট। আমরা এখন যাচ্ছি কলমাকান্দা উপজেলার আরেকটি ঐতিহাসিক স্থান, সাত শহীদের মাজার। 1971 সালের 26শে জুলাই নাজিরপুর বাজারের কাছে পাক বাহিনীর সাথে বীর মুক্তিযোদ্ধাদের মুখোমুখি যুদ্ধ হয়। এই যুদ্ধে 7 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। ওনাদেরকে লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয়। প্রতি বছরই নেত্রকোনা জেলার মুক্তিযোদ্ধারা এই 7 শহীদের মাজারে একত্রিত হন। মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে এই গণেশ্বরী নদী, আর এই নদীর তীরেই আমাদের 7 শহীদের মাজার। মাজার থেকে আমরা চলে গেলাম মুমিনের টিলা দেখতে। লিঙ্গুরাতে বেশ কয়েকটি ছোট বড় টিলা রয়েছে, এর মধ্যে মুমিনের টিলাটা বেশ জনপ্রিয়। এখান থেকে আমরা চলে গেলাম কলমাকান্দার বিখ্যাত রাবার বাঁধ দেখতে। এই রাবার বাঁধটি বাংলাদেশের বিএডিসি দ্বারা 2019 সালে কৃষিকাজে সেচ সুবিধার জন্য
কংস নদীর উপর নির্মিত হয়। এই রাবার ড্যাম এখানকার কৃষকদের জীবন একেবারেই পাল্টে দিয়েছে। লেঙ্গুরায় আসলে অবশ্যই আপনারা হাজং হরি মন্দিরটি দেখে যাবেন। কলমাকান্দার এই ট্যুরিস্ট স্পটগুলো আপনি একদিনই ঘুরে দেখতে পারবেন। কলমাকান্দায় ভালো আবাসিক হোটেল না থাকায় রাত্রি যাপনের জন্য আপনাকে চলে যেতে হবে নেত্রকোনা জেলা শহরে। নেত্রকোনার হোটেল সোনার তরী, জয়া ইন্টারন্যাশনাল, কবির ইন্টারন্যাশনাল, হোটেল সুরমাতে আপনি রাত্রি যাপন করতে পারবেন। ভাড়া পড়বে 500 থেকে 1000 টাকার মধ্যে। সারাদিন শেষে এখন আমাদের ফিরে যাওয়ার পালা। বাংলাদেশের এক টুকরো মেঘালয়ের গল্প এখানেই শেষ করছি। নতুন গল্প শুনতে সৈকত এক্সপ্রেসের সাথেই থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।